বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। অধ্যায় 6-এর বিষয়বস্তু হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। আমরা এই চ্যাপ্টারটা যেহেতু নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচনা করছি, যদিও এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা থাকাতে আমাদেরকে খুব ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ফলে একটা ক্লাসে হয়তো আমরা এটা খুব গভীরে যেতে পারবো না। আমরা কিছু ছোটখাটো বিষয়ে আলোচনা করে আমরা গাণিতিক সূত্রগুলোর দিকে যাব। হয়তো এর পরবর্তী ক্লাসে আরেকটু গভীরতায় যাওয়া সম্ভব হবে। আমরা শুরু করি। আমরা এই অধ্যায়ে যে সব বিষয়ের উপর আলোকপাত করব, আমার বোর্ডে একটু ছোট করে লেখা আছে। তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, পদার্থের তাপমাত্রিক ধর্ম, ত্রৈধবিন্দু, অ্যাবসলিউট জিরো, তাপমাত্রার স্কেল সম্পর্কে আমরা জানব, পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে জানব। তো শুরু করা যাক। দেখি, আলোচনার শুরুতে আমরা তাপ সম্পর্কে জানব। তাপ হচ্ছে কি? তাপ হচ্ছে একটা শক্তি। আমরা অনেকগুলো শক্তির সাথে পরিচিত। বিভিন্ন শক্তি আমরা জানি, বিদ্যুৎ শক্তি, গতিশক্তি, এরকম শব্দ শক্তি, আমাদের অনেক শক্তির সাথে পরিচয় আছে। তাপও সেরকম একটি শক্তি। তবে তাপকে আমরা জানতে গেলে বস্তুর কিন্তু আণবিক যে গঠনটা, সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আমরা জানি যে বস্তুর অণুগুলো সবসময় কম্পনশীল, তারা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। বস্তুর এই অণুগুলো যে কম্পনশীল থাকে, অর্থাৎ তাদের মধ্যে একটা গতিশক্তি থাকে। এই গতিশক্তি থেকেই কিন্তু তাপের উদ্ভব। তো তাপ হচ্ছে এরকম যে তাপ পদার্থের আণবিক গতির সাথে সম্পর্কিত একটা শক্তি, যা আমাদেরকে ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। তাহলে কি পেলাম? আবার বলছি, তাপ হচ্ছে আণবিক শক্তির সাথে সম্পর্কিত একটা শক্তি, যা আমাদেরকে ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। এই তাপের একক হচ্ছে জুল। এটা আন্তর্জাতিক একক। তাপের একক আরেকটা একক আছে, যার নাম ক্যালোরি। জুল আর একটা হচ্ছে ক্যালোরি। এখন এই জুল এবং ক্যালোরির সাথে একটা সম্পর্ক আছে। সেটা হলো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়,
তাকে আমরা বলি তাকে বলা হয় 1 ক্যালোরি। এখন ক্যালোরির সাথে জুলের যে সম্পর্ক সেটা একটু দেখব। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার আমরা তাহলে ক্যালোরি এবং জুলের সম্পর্ক বুঝলাম। তাহলে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এরপরে আসি আমরা তাপমাত্রায়। তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি যদি আরেকটি বস্তুর কাছে যায় বা স্পর্শে যায়, সেই ক্ষেত্রে বা কন্ট্যাক্টে যায়, তাহলে তাপের আদান প্রদান হবে কি হবে না, এবং হচ্ছে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে বা আসবে এটা নির্ধারণ করে। তাহলে আমরা কি জানলাম? যে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা যা দুটা বস্তু পাশাপাশি গেলে বা কন্ট্যাক্টে গেলে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে তাপ যাবে কি যাবে না, অথবা অন্য বস্তু থেকে এটাতে আসবে কিনা সেটা নির্ধারণ করে। অর্থাৎ বস্তুর তাপীয় অবস্থা হচ্ছে তাপমাত্রা। তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা হচ্ছে এটার ফলাফল। তাপমাত্রা মাপার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। যদিও আরো একক আছে, যেমন সেলসিয়াস একক আছে, ফারেনহাইট একক আছে, আমরা এগুলো দিয়ে তাপমাত্রা মেপে থাকি। তাপের এই তাপ এবং তাপমাত্রার মধ্যে আমরা কতগুলো বস্তু সম্পর্কে একটু জানা দরকার আছে, যে বস্তুর তাপ এবং আমরা দুই একটা উদাহরণ দিয়েই বুঝবো। যেমন ধরো একটা ছোট বস্তু আর একটা ছোট, আমরা একটু দুইটা পাত্রই নেই, একটা ছোট পাত্র নিলাম আর একটা ছোট বড় পাত্র নিলাম। দেখো এইটাতে ধরো সমান তাপ প্রয়োগ করবো দুইটা বস্তু। এখানে মনে করো তরল পদার্থ আছে, এখানে পরিমাণ কম, এখানে পরিমাণ বেশি। এখানে সমান তাপ দিব, দুটাতেই সমান তাপ প্রয়োগ করব। দেখা গেল যে ছোট যে বস্তুটা, যেখানে ভর কম এবং পদার্থের পরিমাণ কম, সেটার তাপমাত্রা মনে করি যে এটার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। আর এটার তাপমাত্রা তখনও দেখা যাবে যে এটা হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বড় এবং ছোট দুইটা বস্তু, যার ভর একটার কম আর একটার বেশি, সমান তাপ প্রয়োগ করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এইটার তাপমাত্রা বেশি হলো, এটার তাপমাত্রা কম হলো। আমরা কিন্তু এরকম বাস্তব জীবনেও আমাদের অনেক উদাহরণ আছে। আমরা রান্না করতে গেলে দেখা যায় যে আমরা ওই চাল রান্না করছি যখন, তখন ছোট হাঁড়িতে যদি অল্প চাল রান্না করে, অর্থাৎ ভাত রান্না করে, সেক্ষেত্রে সেখানে কম তাপে অনেক বেশি তাড়াতাড়ি সেটা ফুটবে। আবার যেটা বড় পাত্র, যেখানে অনেক বেশি চাল নেওয়া হলো, সেখানে দেখা যাবে যে তাপমাত্রা একই দেওয়া সত্ত্বেও তখনও সেটা ফুটবে না। তার মানে দুটা বস্তুর তাপের পরিমাণ সমান হলেও তাপমাত্রার পরিমাণ সমান নাও হতে পারে। এটার উল্টো দিকে চিন্তা করি আবার, যদি দুটা বস্তুকে একই তাপমাত্রায় উন্নীত করতে চাই, এই পদার্থকে, অর্থাৎ ধরো আমরা এটাকে তাপ দিতে থাকলাম, এখানে মনে করো পানি,
এটাও মনে করি পানি। এটাতে তাপ দিতে শুরু করলাম, দেখা গেল এইটা খুব দ্রুত 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটা শুরু করছে, কিন্তু এটা তখনও 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় নাই। এখানে আরো তাপ দিতে হলো আমাকে, অর্থাৎ এটাকে যে পরিমাণ তাপ দিলাম তার অনেক কম তাপ, এটাকে যতটুকু তাপ দিয়েছি তার চেয়ে অনেক বেশি পরিমাণ তাপ দিয়ে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এটাকে ফোটার পর্যায়ে নিতে হবে। ফলে এখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা একই দুইটার, কিন্তু এটাতে তাপের প্রয়োজন হয়েছে অনেক বেশি, এই কম, এটাতে তাপের প্রয়োজন হয়েছে অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা বস্তুর তাপমাত্রা যদি একও হয়, কিন্তু তাদের ভিতরে তাপের পরিমাণ এক নাও হতে পারে, ভিন্ন হতে পারে। তো ঠিক আছে, আমরা তাপমাত্রা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখান থেকে আমরা যাব যে এরপরে আসি অভ্যন্তরীণ শক্তি। পদার্থের বা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি? অভ্যন্তরীণ শক্তি বলতে আসলে আমরা একটা বস্তুর যে তাপমাত্রা, তাপ, সেই তাপ শক্তিটাও বুঝি, আবার ওর সাথে ওই বস্তুটার যে স্থিতি শক্তি আছে, ওর অবস্থানজনিত কারণে ওর মধ্যে যে শক্তিটা সঞ্চারিত হয়, যাকে আমরা বিভব শক্তিও বলে থাকি, সেই শক্তিটাও থাকে। তাহলে একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি থাকবে দুটা, তার তাপ শক্তি এবং তার স্থিতি শক্তি বা বিভব শক্তি। এই দুটার যোগফল হবে ওর অভ্যন্তরীণ শক্তি। আমরা কিন্তু একটা জিনিস তাপ সম্পর্কে জানার সময় আমরা একটা কথা বলিনি, যেটা হচ্ছে যে তাপ দিয়ে কিন্তু কাজ করা যায়। তাহলে তাপ হচ্ছে এমন একটা শক্তি যা দিয়ে কাজ করা যায়। তোমরা জানো যে বিভিন্ন গাড়ির ইঞ্জিন, এগুলো তেল বা ফুয়েল পোড়ায়, সেখানে তাপের উদ্ভব হয় এবং সেই তাপ শক্তি দিয়েই কিন্তু অন্যান্য শক্তি পাওয়া যায়। যেমন যান্ত্রিক শক্তি পাওয়া যায়, অর্থাৎ গাড়িটা চলে, ঘুরে। তো জ্বালানি থেকে আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপাদন করে থাকি, এরকম অনেক শক্তির রূপান্তর ঘটে। যাই হোক, আমরা অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানলাম। পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যা তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে বস্তুর যে ধর্মটা নিয়মিত পরিবর্তন হয় এবং যা সূক্ষ্মভাবে পরিমাপ করলে আমরা তাপমাত্রা জানতে পারি, তাপমাত্রার পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে তাপমাত্রিক ধর্মটা হচ্ছে কি, যে এমন একটা ধর্ম যা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিত পরিবর্তন হবে এবং এটাকে সূক্ষ্মভাবে পরিমাপ করলে আমরা তাপমাত্রার পরিমাণ নির্ণয় করতে পারি। তো যেমন আমরা অনেক সময় একটা উদাহরণ দিয়েই দেখি, যেমন পারদ। আমরা তাপমাত্রা পরিমাপের জন্য যে থার্মোমিটারগুলো ইউজ করি, অর্থাৎ যে যন্ত্র দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি, তার নাম হচ্ছে থার্মোমিটার। আর তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালোরিমিটার। যদিও এটা আমাদের সামনের আলোচনায় আসবে, তবু দুটাই আমরা জেনে নিলাম। তাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার আর তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যেমন পারদ। পারদ হচ্ছে একটা ধাতু, কিন্তু তরল, খুবই সেন্সিটিভ একটা ধাতু। এটা তাপ দিলে খুব দ্রুত এর তাপের পরিবর্তন হয়। তো এই কারণে, এবং হ্রাস করলেও খুব দ্রুত এটার তাপ হ্রাস পায়। তো এই কারণে আমরা পারদকে থার্মোমিটারে
থার্মোমিটারে পারদকে ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপের জন্য। এই পারদে তাপ দিলে এর আয়তন বাড়ে। আমরা এর আগে বস্তুর এই তাপের ফলে যে বস্তুর আণবিক গঠনের যে একটা পরিবর্তন হয় সেই সম্পর্কে একটু আলোকপাত করে নিই। বস্তুর অণুগুলো তাপ দিলে এদের গতিশক্তিটা বাড়ে। এর আগে বলেছিলাম যে অণুগুলো সবসময় ছুটোছুটি করে। এই অণুগুলোর মধ্যে যে একটা বন্ধন আছে, এরা একটা আকর্ষণ বলে থাকে, যাকে আমরা বলি ইন্টারমলিকুলার ফোর্স বা আন্ত আণবিক বল। আর একটা হচ্ছে যে অণুগুলোর মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, যাকে আমরা বলি ইন্টারমলিকুলার স্পেস বা আন্ত আণবিক স্থান। তাপ দিলে এই কণাগুলো যখন ছুটোছুটি করে তখন আন্ত আণবিক স্পেস বেড়ে যায়, অর্থাৎ ইন্টারমলিকুলার স্পেসটা, আন্ত আণবিক যে স্থানটা সেটা বেড়ে যায়। বেড়ে গেলে ফাঁকা ফাঁকা হয়ে যায়, ফলে বস্তুর আয়তন বৃদ্ধি পায়। তাহলে দেখা যাচ্ছে যে তাপ দিলে যে কোনো বস্তুর আয়তন বাড়ে। তাপ হ্রাস করলে ঠিক এটারই উল্টো ঘটবে, তাপ হ্রাস করলে বস্তু আয়তন কমবে। তো পারদে যখন তাপ দিচ্ছি তখন পারদ খুব দ্রুত এর আয়তন বাড়িয়ে ফেলবে এবং সে উপরের দিকে উঠতে থাকবে। থার্মোমিটারে এই জন্যই পারদকে ব্যবহার করা হয়। অন্য পদার্থ আমরা ব্যবহার করি, যেমন অ্যালকোহল ব্যবহার করি। তো পারদের ক্ষেত্রে এই যে পারদ খুব এর যে আয়তন বৃদ্ধি, তাপের ফলে এর আয়তন বৃদ্ধি, এই ধর্মটাকে কিন্তু আমরা ব্যবহার করছি এখানে। তাপমাত্রা পরিমাপের জন্য যে এই যে ধর্মটা, বিশেষ ধর্মকে আমরা ব্যবহার করছি, এই ধর্মটাকে বলবো আমরা তাপমাত্রিক ধর্ম। আর এই পদার্থটাকে, যে পারদটাকে ব্যবহার করলাম, এই পারদকে বলবো তাপমাত্রিক বস্তু বা তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রার আমরা তাপমাত্রা পরিমাপের কয়েকটা স্কেল সম্পর্কে জানি, যে সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, কেলভিন স্কেল আছে। কিন্তু আমরা এই তাপমাত্রার যে পার্থক্য, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, এটা যদি তাপমাত্রা কোনো একটা স্থানের একটা স্কেলে যদি দেখি যে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস এ উন্নীত হলো, তাহলে এই শুধুমাত্র এই পার্থক্যটুকু, তাপমাত্রার যে পার্থক্যটুকু, এই জায়গাটা, এইটুকুকে আমরা বলবো, এই যে 50 থেকে 20 যদি মাইনাস করি, এখানে আসবে হলো এই জায়গাটুকু তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এইটা ক্যালভিনে যদি বলি তাহলে সেটা হবে 30 ক্যালভিন। 30 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রার পার্থক্য হয় এইখান থেকে এইখানে, তাহলে সেটা 30 ক্যালভিন। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা যদি সেলসিয়াস থেকে কেলভিনে যাই, তাহলে তাপমাত্রার পরিবর্তন কিন্তু আমাদেরকে করতে হবে এভাবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমি ক্যালভিনে নিতে চাই, তাহলে এখানে 273.15 যোগ করে লিখতে পারবো 29315 ক্যালভিন। তাহলে আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ক্যালভিনে নিতে চাই, তাহলে সরাসরি সেলসিয়াসের সাথে এই 273.15 ক্যালভিন এই যোগ করলেই আমরা সরাসরি ক্যালভিনে চলে যেতে পারব। আসলে এই ব্যাপারটা আর একটু বুঝে নেই যে ক্যালভিন এবং সেলসিয়াসের সম্পর্কটা কোথা থেকে শুরু হলো, ক্যালভিন এই পার্থক্যটা কেন হচ্ছে, এত যোগ করতে হচ্ছে। তাহলে 273.15 কেন যোগ করতে হয়, আমরা সেটা নিয়ে একটু চিন্তা করি। 0 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা থেকে যদি আমরা নিম্ন তাপমাত্রা চিন্তা করতে থাকি, -1 ডিগ্রি সেলসিয়াস, -3 ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি, এইভাবে যদি আমরা নিম্ন তাপমাত্রার দিকে চিন্তা করতে থাকি, তাহলে এমন একটা তাপমাত্রায় আমরা কল্পনা করতে করতে নামবো যেই তাপমাত্রার পরে আর আমরা নিম্ন তাপমাত্রা কল্পনা করতে পারবো না বা পাবো না, এবং ওই তাপমাত্রাটায় যাওয়াও সম্ভব হবে না, ওর কাছাকাছি যাওয়া সম্ভব হবে। এই যে একেবারেই নিম্ন একটা টেম্পারেচার, এইটাকে আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলি। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো। এইটা টেম্পারেচারটা হচ্ছে -273.15 কেলভিন, না -73 ডিগ্রি সেলসিয়াস, -273.15 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা গিয়ে এরপরে আর আমরা নিম্ন তাপমাত্রা কল্পনা করতে পারবো না। তাহলে এই যে নিম্ন তাপমাত্রা কল্পনা করতে আর পারছি না, এই জায়গাটা থেকে যদি আমরা কেলভিন শুরু করি, তাহলে এই যেহেতু আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে নিচের নিম্ন তাপমাত্রা অর্থাৎ -273 থেকে শুরু হলো তোমার কেলভিন ডিগ্রি সেলসিয়াস থেকে যেহেতু এটা শুরু হলো, তাহলে এই জায়গাটার থেকে যদি কেলভিনের জিরো শুরু হয়, তাহলে 0 কেলভিন থেকে যদি এইটাই যদি 0 হয়, তাহলে এই 1 কেলভিন, 2 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন, এইভাবে আমরা এই জায়গাটাতে যখন আসবো, তখন আমাদের এই জায়গার টেম্পারেচারটা হয়ে যাবে 273.15 কেলভিন। এটা আবার একটু আমি রিপিট করি যাতে করে তোমরা এই ধারণাটা পাও কেন 273.15 কেলভিন এই কেলভিনে যেতে হলে কেন যোগ করি। সেটা হলো যে আমরা 0 ডিগ্রি থেকে মাইনাস টেম্পারেচারে চিন্তা করছিলাম, এবং মাইনাস টেম্পারেচারে যেতে যেতে আমরা 273.15 ডিগ্রি সেলসিয়াসে যখন গেলাম, তখন দেখলাম যে এটা অ্যাবসলিউট জিরো, অর্থাৎ এই টেম্পারেচারের পরে আর আমরা নিম্ন টেম্পারেচার চিন্তা করতে পারি না। সুতরাং এখান থেকেই যদি কেলভিন শুরু হয়, তাহলে দেখা যাবে যে একটা ডিগ্রি করে আমরা যদি আগাই, তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াসে যখন আসব, তখন অলরেডি কেলভিন হয়ে যাবে। এইখান থেকে কেলভিনের জিরো শুরু, সেই কারণে 1 2 3 4 করে এখানে আসলে আমরা তখন কেলভিনের পাবো 273.15 কেলভিন, দ্যাট ইজ সেলসিয়াসে তখন 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পাচ্ছি যে যখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাকে আমরা যখন কেলভিনে নিতে যাচ্ছি, তখন আমাদের 0 প্লাস 273.15 এটা যোগ করতে হচ্ছে। তাহলে যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস করব, এটাকে যখন কনভার্ট করব, তখন তাইলে দেখা যাচ্ছে যে এই 1 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273.15 এটা যোগ করলে এটা হয়ে যাবে 274 ডিগ্রি সেলসিয়াস, সরি 274 কেলভিন, 274 কেলভিন, 0.15 কেলভিন, 274.15 কেলভিন 1 ডিগ্রি। এইভাবে যে কোনো একটা সেলসিয়াস টেম্পারেচারকে যদি আমরা কেলভিনে নেই, তাহলে সেটা এইভাবে 273.15 যোগ হবে। তবে অনেক সময় হিসাবের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় 273.15টাকে এই যে 15 এইটা খুব নেগলিজিবল একটা অংশ, এটাকে অনেক সময় বাদ দিয়ে আমরা এটা এই 273 রাউন্ড ফিগারে হিসাব করে থাকি। এটা অনেক সময় করা হয়, এতে কোনো হিসাবের যে খুব বড় ধরনের পার্থক্য হয় তা নয়। সেই জন্য আমরা অনেক সময় দেখব যে কোথাও কোথাও 273 ব্যবহার করেছে। এটা 273.15 আমরা এখন আমাদের বইয়েও এইভাবে হিসাব করা আছে, আমরা ওইটাই ব্যবহার করব।
তবে দৈনন্দিন জীবনে এটা ব্যবহার হয়, 273 ব্যবহার হয়, অসুবিধা নেই এই ক্ষেত্রে। আচ্ছা, আমরা এরপরে আসি যে একটা ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু হচ্ছে এমন একটা টেম্পারেচার, যে তাপমাত্রা এবং চাপ, এমন একটা চাপ থাকবে এবং এমন একটা তাপমাত্রা থাকবে যে অবস্থায় কোনো পদার্থ তার কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থায় থাকতে পারে। এই ধরনের এই তাপমাত্রাটাকে ওই বস্তুর ত্রৈধবিন্দু বলা হয়। এবং পানির ক্ষেত্রে এই ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন, আর সেলসিয়াসে হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস। ত্রৈধবিন্দুর পানির জন্য ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে এই দুটা। এরপরে আসি আমরা এটার চাপের এইটা হলো টেম্পারেচার। এই টেম্পারেচারে ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা, এটা ত্রৈধবিন্দুর তাপমাত্রা, বিন্দুর তাপমাত্রা পানির। তাহলে এর চাপটা কত? চাপ হচ্ছে 611.2 প্যাসকেল। যে চাপে এটা থাকবে, ত্রৈধবিন্দুর চাপ হবে পানির ক্ষেত্রে 611.2 প্যাসকেল। এরপরে আসি আমরা যে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সম্পর্কে জানব। তো এটা জানার আগে আমাদেরকে একটু জানতে হবে প্রমাণ চাপ কি। প্রমাণ চাপ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ দেখায় বা প্রয়োগ করে পারদস্তম্ভ, অর্থাৎ সেটা কিন্তু উলম্ব, খাড়া 76 মানে 76 সিএম পারদস্তম্ভ। এইখানে এই 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, এটা সমুদ্র পৃষ্ঠের 45 অক্ষাংশে এটা ধরার কারণটা কি? সেটা হলো যে আমরা জানি যে কোনো একটা স্ট্যান্ডার্ড জায়গায় এই চাপের পরিমাণটা, যেমন আমরা পৃথিবী জানি কি যে বায়ুমণ্ডলের যে চাপ, এই যে বায়ুমণ্ডল, পৃথিবীর চারিদিকে একটা বায়ুমণ্ডলের স্তর আছে, পৃথিবীকে ঘিরে বায়ুর একটা স্তর, আমরা যাকে বায়ুমণ্ডল বলে থাকি। এই বায়ু ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, এই বায়ুর যে খাড়া স্তম্ভ, অর্থাৎ আমরা যদি এখানে একটা ওয়ান স্কোয়ার মিটার জায়গার উপরে চিন্তা করি, কিংবা 1 বর্গ সেন্টিমিটার জায়গার উপরে চিন্তা করি যে একটা বায়ুর স্তম্ভ, তার একটা ওজন আছে, বায়ুরও একটা ওজন আছে, সেই ওজনটা একটা চাপ প্রয়োগ করবে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যদি উপরে যাই, এই ওজনটা কিন্তু কম হয়ে যাবে, অর্থাৎ স্তম্ভের দৈর্ঘ্য কম হবে, সুতরাং এর ওজনও কম হবে। ঠিক এই জন্যে এই স্ট্যান্ডার্ড একটা জায়গা আমরা ধরে নিয়েছি, যেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। তো এইটা হলো 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, যাকে আমরা বলতেছি প্রমাণ চাপ। কোনো একটা তাপমাত্রার স্কেল তৈরি করতে গেলে দুটা নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির করে নিতে হয়, যাদেরকে আমরা বলি স্থিরাঙ্ক। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে। প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে।
এই প্রমাণ চাপে যে স্থির নির্দিষ্ট তাপমাত্রায় বরফ গলতে, বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, এই তাপমাত্রাটাকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক। আবার প্রমাণ চাপে যে স্থির নির্দিষ্ট তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে, বিশুদ্ধ পানি বাষ্পীভূত হয় অথবা ফুটন্ত পানি বাষ্পীভূত হতে থাকে, সেই তাপমাত্রাটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, যা ফারেনহাইটে হলো, ফারেনহাইটে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 অর্থাৎ 212 ডিগ্রি ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15 কেলভিন এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন। আসো এবার আমরা তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক, এই যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপনের জন্য তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমরা তিনটা স্কেল নিয়ে তিনটা থার্মোমিটার এঁকে নিয়েছি। এটা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এবং প্রত্যেকটিরই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক লিখে নিলাম। সেলসিয়াসে 0 ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক, এটা 32 ডিগ্রি ফারেনহাইট, এটা 273.15 কেলভিন। ঊর্ধ্ব স্থিরাঙ্কগুলো লিখলাম 100 ডিগ্রি সেলসিয়াস, 212 ডিগ্রি ফারেনহাইট, 373.15 কেলভিন। এখন আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা তিনটা স্কেলে বের করব। এই জন্য আমরা ওই নির্দিষ্ট তাপমাত্রাটাকে সেলসিয়াসে টিসি, ফারেনহাইটে টিএফ এবং কেলভিনে টিকে হিসাবে এই চিহ্নিত করলাম। এইবার আসো আমরা হিসাব করে দেখি। দেখো টিসি, এই 0 ডিগ্রি থেকে টিসি এর পার্থক্য হচ্ছে, অর্থাৎ তাপমাত্রাটা যেটা জানতে চাচ্ছি সেটার পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে পার্থক্যটা, এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধান কি? যে কোনো একটা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্যকে আমরা বলি মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান দেখো এটা প্রত্যেক তিনটা স্কেলেই সমান, এই মৌলিক ব্যবধান। এবং এই মৌলিক ব্যবধানটা দিয়ে আমরা যে পার্টটা নিতে চাচ্ছি, যে টেম্পারেচারটাকে জানতে চাচ্ছি, সেইটা প্রথমত আমরা দেখলাম যে সেলসিয়াসে সেই টেম্পারেচারটার রিডিংটা নিলাম, টিসি মাইনাস এটার পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি থেকে টিসি মাইনাস 0 ডিগ্রি। এর মৌলিক ব্যবধান এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে, তো 0 ডিগ্রি সেলসিয়াস। এইটা সমান আসবে এইটাতে আমি টেম্পারেচার, এইটার টিএফ মাইনাস এটার পার্থক্য নিচ্ছি 32 ডিগ্রি ফারেনহাইট, আর নিচে হচ্ছে এটার মৌলিক ব্যবধান হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট থেকে 32 ডিগ্রি ফারেনহাইট, এইটা সমান। এইবার এটার পার্থক্য নিচ্ছি, দেখো তাহলে এটা ফারেনহাইটেও লিখলাম টেম্পারেচারটার পার্থক্য এবং মৌলিক ব্যবধানটা লিখে ফেললাম 212 থেকে 32 মাইনাস, এই কেলভিনেও সেটা লিখলাম। এইবার আমরা ছবিটা মুছে ফেলি। দেখো এটা আমরা পার্থক্যটা যদি এইটাকে করে আনি, এটা হচ্ছে বা হচ্ছে টিসি, এইবার টিসি থাকতেছে, টিসি মাইনাস 0 বাদ, এখানে 100 যেহেতু দুইটা একই একরকম, আমরা এটা বাদ দিয়ে চলে যেতে পারি, একটাই রাখতে পারি। টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 180 ইকুয়ালস টু হচ্ছে টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে আমরা এটাকে এই আগেরটা মুছে ফেলি এখানটা। আর এই যে দেখো
আমরা এটাকে 20 দিয়ে যদি ইকুয়েশনটা একটা সমীকরণ হয়েছে, তো এটাকে 20 দিয়ে গুণ দিলে দেখো এখানে 100 হয়ে যায় 5, অর্থাৎ লঘিষ্ঠকরণ করে ফেললাম, তাহলে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এইটা আমরা সম্পর্ক পেলাম, তিনটা স্কেলেরই সম্পর্ক। এখানে যে কোনো একটাতে মান বসালে অন্যটার মানটা আমরা পেয়ে যাব। এবার একটা আমরা প্রশ্ন দিচ্ছি, দেখো যে মানুষের সুস্থ দেহের তাপমাত্রা আমরা জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা সেলসিয়াস স্কেলে কত? আমরা ওই সম্পর্ক ব্যবহার করে এটা বের করব। দেখো যে টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এই সম্পর্ক ব্যবহার করে আমরা এটা বজ্রগুণন করলাম। বজ্রগুণন করে এই ফারেনহাইটের জায়গায় আমরা 9.4 এই ফারেনহাইট মানটা বসাই দিলাম। এখানে 9TC সমান আমরা পেয়ে যাচ্ছি 332, একে 9 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 36.88। তো এটাকে আসন্ন মানে করলে 36.9, অর্থাৎ সেলসিয়াসে এই টেম্পারেচারটা হচ্ছে এই টেম্পারেচারটা হচ্ছে তাইলে 36.9 ডিগ্রি সেলসিয়াস। তাইলে সুস্থ দেহের তাপমাত্রা হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা ফারেনহাইটে 98.4 ফারেনহাইট। তো আমরা মোটামুটি একটা সম্পর্ক পেয়েছি, সম্পর্ক দিয়ে কিভাবে কনভার্ট করা যায় সেটাও দেখলাম। তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। দুটা বাড়ির কাজ দিচ্ছি আমি, দুটা প্রশ্ন লিখেছি। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? আর একটা লিখেছি কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান। তোমরা এগুলো করবে এবং আজকের যাবতীয় আমরা যেসব বিষয়গুলো খুঁটিনাটি আলোচনা করেছি প্রথম থেকে সেগুলো সব করবে এবং এই সম্পর্কটা দেখবে। আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে পদার্থের তাপীয় প্রসারণটা সম্পর্কে আলোচনা করতে পারলাম না। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব এবং এই আমরা যে জানি যে কোনো বস্তুকে তাপ দিলে তার আণবিক গঠনে পরিবর্তন আসে এবং সেটা প্রসারিত হয়, দৈর্ঘ্য প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, অর্থাৎ একটা বস্তুর চারিদিকে সমানভাবে প্রসারিত হতে থাকে তাপ দিলে, অর্থাৎ তার আণবিক গঠন পরিবর্তন হয়, মানে অণুগুলো ছুটোছুটি করতে থাকে, এর আগেও বলেছি, এবং তারা একটা স্পেস নেয়, জায়গাটা বড় হয়ে যায় এবং এর আয়তন প্রসারিত হতে থাকে। এটা দৈর্ঘ্যের ক্ষেত্রেও প্রসারিত হবে, ক্ষেত্রের ক্ষেত্রেও হবে, আয়তনের ক্ষেত্রেও হবে, এবং পরবর্তীতে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল সম্পর্কেও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।